5 নভেম্বর 2024 থেকে 5 নভেম্বর 2025 পাক্কা এক বছর মোহাম্মদ সালাউদ্দিনের সময়কাল। 2024 সালের 5 নভেম্বর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। ঠিক তার 365 দিন পর আজ বুধবার 5 নভেম্বর 2025-এ মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে নিজের পদত্যাগ জমা দিয়েছেন। যদিও এখনও ক্রিকেট বোর্ড থেকে সেই পদত্যাগ পত্রটা অ্যাকসেপ্ট করা হয়নি, যেটা খুবই স্বাভাবিক। সাথে সাথেই হয়তো অ্যাকসেপ্ট করা হয় না, হয়তো বোর্ড এটা নিয়ে কথা বলবে, নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেবে, এরপরে হয়তো তার একটা সিদ্ধান্ত জানাবে। কিন্তু মোহাম্মদ সালাউদ্দিন তার জায়গা থেকে তার স্ট্যান্ডটা ক্লিয়ার করে দিয়েছেন। তিনি আর বাংলাদেশ জাতীয় দলের ড্রেসিং রুমে থাকছেন না। তার শেষ অ্যাসাইনমেন্ট হবে আয়ারল্যান্ড সিরিজটি। আয়ারল্যান্ড সিরিজের পরেই মোহাম্মদ সালাউদ্দিন অধ্যায় শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে, এবং সেই সাথে আমরা ধরে নিতে পারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সালাউদ্দিনের সম্পর্কটা খুব সম্ভবত একেবারেই শেষ হয়ে গেল। আর কখনোই হয়তো এই সম্পর্কটা জোড়া লাগবে না, আর কখনোই হয়তো আয়ারল্যান্ড সিরিজের পরে মোহাম্মদ সালাউদ্দিনকে বাংলাদেশের ড্রেসিং রুমে দেখা যাবে না। কেন এই কথাটা বলছি? মোহাম্মদ সালাউদ্দিন কিন্তু এর আগেও একবার বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন। 2006 থেকে 2010 টানা 5 বছর তিনি কোচের দায়িত্বে ছিলেন। তখন তিনি ডেভ হোয়াটমোর এবং জেমি সিডন্সের আন্ডারে তিনি কিন্তু কাজ করেছেন, এবং সাকিব, তামিম, মুশফিক, ইভেন মোহাম্মদ আশরাফুল, যিনি কিনা সালাউদ্দিনের স্থলাভিষিক্ত হচ্ছেন ড্রেসিং রুমে, ব্যাটিং কোচের দায়িত্ব নিচ্ছেন আয়ারল্যান্ড সিরিজ থেকে, সেই মোহাম্মদ আশরাফুলেরও কিন্তু কোচ ছিলেন জাতীয় দলে মোহাম্মদ সালাউদ্দিন। সে সময়ে সালাউদ্দিনকে নিয়ে কিন্তু খুব বেশি সুখকর স্মৃতি ছিল না বাংলাদেশ ক্রিকেট টিমের। ইভেন সালাউদ্দিনেরও কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে খুব একটা সুখকর স্মৃতি ছিল না সেই সময়টায়। ওই সময়টায় বিকেএসপির একটা কোরাম বাংলাদেশ দলে ক্রিয়েট হয়েছে, নিজের পছন্দের ক্রিকেটারকে তিনি প্রাধান্য দেন, এই ধরনের একটা কিন্তু এলিগেশন দিয়ে কিন্তু সে সময় জাতীয় দল থেকে বিদায় নিতে হয়েছিল সালাউদ্দিনকে। এরপর দীর্ঘ একটা সময় 14 বছর কিন্তু গেছে, এবং এই 14 বছরে কিন্তু সালাউদ্দিনকে বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে যুক্ত করার জন্য কিন্তু অনেকবারই চেষ্টা করা হয়েছে, বিভিন্ন মহল থেকে আলোচনা করা হয়েছে, কিন্তু সালাউদ্দিন কিন্তু কখনোই আর ওই ইন্টারেস্টটা দেখাননি। সবসময় তিনি বলেছেন যে তিনি আর বাংলাদেশের ড্রেসিং রুমে ফিরতে চান না, তার যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে সেই জায়গা থেকে তিনি আর ফিরতে চান না। যদিও গণ অভ্যুত্থানের পরে পাপন সাহেবের বোর্ড যখন ভেঙে গেল, ফারুক সাহেবের বোর্ড যখন এলো, সেই বোর্ড থেকে কিন্তু সালাউদ্দিনের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাকে বলা হয়েছে যে বাংলাদেশের ড্রেসিং রুমে আপনাকে আবারও দরকার। এরপরে তাকে কোনোভাবে কনভিন্স করা হয়েছিল এবং তাকে কিন্তু ড্রেসিং রুমে নিয়ে আসা হয়েছিল। কিন্তু দ্বিতীয় দফায় তিনি যখন দায়িত্বে এলেন, সেই পুরান কাসুন্দি, আগের যে পুরান যেই সমস্যাগুলো ছিল, যেই সমস্যাগুলোর কারণে সালাউদ্দিন সাহেবকে সেই সময় ড্রেসিং রুম ছাড়তে হয়েছিল বাংলাদেশের, পুনরায় যখন তিনি দায়িত্ব নেন আবারও একই গুঞ্জনগুলো কিন্তু শোনা যাচ্ছিল। তিনি একটি নির্দিষ্ট টিমের হয়ে কিন্তু বিপিএলে কোচিং করাতেন, সেই ফ্রাঞ্চাইজিটির নির্দিষ্ট কিছু প্লেয়ারদেরকে তিনি প্রাধান্য দিচ্ছেন, ইভেন বিকেএসপির ক্রিকেটারদেরকে আবারও তিনি প্রাধান্য দিচ্ছেন। দলের মধ্যে একটা কিন্তু স্বেচ্ছাচারিতার একটা অভিযোগ বা নিজের মতন করে দল সাজানো। ইভেন তিনি সহকারী কোচ হলেও তার দায়িত্বটা নাকি, তার কাজের পরিধিটা নাকি হেড কোচ ফিল সিমন্সের চেয়ে বেশি হয়ে গিয়েছিল, এমন খবর কিন্তু রটেছিল। এবং সেটা সত্যতা যাচাই করার জন্য কিন্তু আব্দুর রাজ্জাককে কিন্তু টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। যদিও বলা হচ্ছে সেটি খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া, কিন্তু আপনারা যদি খুব ক্লোজলি বিষয়গুলোকে চিন্তা করেন বা গত 2 মাসে বিশেষ করে এশিয়া কাপের পর থেকে বাংলাদেশের ড্রেসিং রুমে যা যা হয়েছে, সেই খবরগুলো, সেই ঘটনাগুলো যদি আপনার পর্যালোচনা করেন, তাহলে কিন্তু খুব সহজে অনুমান করা যায় যে আব্দুর রাজ্জাককে আসলে ড্রেসিং রুমে আনাই হয়েছিল। যে গুঞ্জনগুলো হয়েছে সেই গুঞ্জনের সত্যতা আসলে কতটুকু, সেগুলো যাচাই করার জন্য। যেটা শুরুতেই বলছিলাম যে সালাউদ্দিনের সাথে বাংলাদেশ ক্রিকেট টিমের সম্পর্কটা হয়তোবা একেবারেই শেষ হয়ে গেল, আর কখনোই হয়তো সালাউদ্দিনকে ড্রেসিং রুমে দেখা যাবে না। যেটা বলছিলাম, এর আগে যে তিক্ত অভিজ্ঞতার কারণে সালাউদ্দিন সাহেব আসতে চাননি, এরপর দ্বিতীয় দফায় তিনি আসার পরে তার ড্রেসিং রুমে যেই অভিজ্ঞতাটা হলো, বাংলাদেশ দলের সাথে যে অভিজ্ঞতাটা হলো, এরপরে আমরা বলতেই পারি আর কখনোই হয়তো তিনি আর বাংলাদেশের ড্রেসিং রুমে আসবেন না। সেই সাথে কিন্তু আরেকটা যুগের সূচনা হলো বাংলাদেশের। মোহাম্মদ আশরাফুল, যিনি একসময় সালাউদ্দিনের ছাত্র ছিলেন, সেই আশরাফুলে কিন্তু সালাউদ্দিনের স্থলাভিষিক্ত হচ্ছেন, ব্যাটিং কোচের দায়িত্ব নিচ্ছেন। আয়ারল্যান্ড সিরিজ দিয়ে যেই দায়িত্বটা শুরু হচ্ছে, এবং যদিও বলা হচ্ছে যে
শুধু আয়ারল্যান্ড সিরিজের জন্যই তাকে দেয়া হয়েছে। এরপরে এই সিরিজে ব্যাটারদের ব্যর্থতা কাটিয়ে ওঠার ওপরে কিন্তু ডিপেন্ড করছে ভবিষ্যতে মোহাম্মদ আশরাফুলের জাতীয় দলের সাথে অ্যাসাইনমেন্টটা আসলে কি হবে। যেহেতু আয়ারল্যান্ডের সাথে সিরিজ আমরা আশা করতেই পারি বাংলাদেশ দল খুব ভালো একটা সিরিজ কাটাবে, বাংলাদেশ দলের ব্যাটাররা তাদের ব্যাটিং ব্যর্থতা ভুলে তাদের ট্র্যাকে ফিরে আসবেন এবং আশরাফুল কে হয়তোবা 2027 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হলেও হতে পারে। সেটা যদি হয় সেটার ফল আসলে কীরকম হবে, বাংলাদেশ দলের আশরাফুলের ভবিষ্যৎটা কেমন হবে, বাংলাদেশ দল কোন পথে যাবে সেটা হয়তো সময়ই বলবে। এবং 2027 সাল অবধি যদি আশরাফুলকে দায়িত্বটা দেওয়া হয় আদতে সেটা বাংলাদেশ দলের জন্য ভালো হওয়ারই কথা। বাংলাদেশ জাতীয় দলের হয়ে আশরাফুল দীর্ঘ সময় খেলেছেন, আশরাফুলকে মানা হয় বাংলাদেশের প্রথম সুপারস্টার, গ্লোবাল সুপারস্টার। ইভেন বাংলাদেশের যেই জয়গুলো এসেছে 2007 সাল থেকে 2008 সালের আগে, 2005 সালে অস্ট্রেলিয়ার এগেনস্টে বাংলাদেশের জয়, 2005 সালে জিম্বাবুয়ের এগেনস্টে বাংলাদেশের টেস্ট সিরিজ জয়, ওয়ানডে সিরিজ জয়, সেই জয়গুলোতে কিন্তু আশরাফুলের কিন্তু একটা দারুণ ভূমিকা রয়েছে। এবং 2007 বিশ্বকাপে যদি আপনারা সাউথ আফ্রিকার এগেনস্টে সেই 84 রানের ইনিংসটার কথা চিন্তা করেন, মাস্টার ক্লাস একটা ইনিংস তিনি খেলেছিলেন, সেটাও কিন্তু বাংলাদেশের ইতিহাসের কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ ওই সময়টা বাংলাদেশ খুব বেশি ম্যাচ জিততো না, বাংলাদেশকে খুব বেশি মানুষ সমীহ করতো না। সেই জায়গা থেকে কিন্তু আশরাফুল বাংলাদেশকে সমীহ করা শিখিয়েছিলেন, বাংলাদেশকে জিততে শিখিয়েছিলেন। সেই আশরাফুল ড্রেসিং রুমে আসছেন, এর মাঝখানে আশরাফুলের ক্যারিয়ারে অনেক চড়াই উতরাই গিয়েছে, অনেক বিতর্ক হয়েছে, শাস্তি পেতে হয়েছে। সেই শাস্তি কাটিয়ে তিনি বাংলাদেশ জাতীয় দলে এসেছেন। অনেকেই বলছেন যে আশরাফুলের এটা রিডেমশন কিনা, প্রত্যাবর্তন কিনা, আশরাফুল কি একটা প্রত্যাবর্তন করবেন কিনা। হ্যাঁ, একভাবে কিন্তু এটাকে একটা প্রত্যাবর্তন করা বলাই যায়। আশরাফুল যখন নিষিদ্ধ হলেন, সেই নিষিদ্ধতা থেকে যখন তিনি ফিরে এলেন তখন আশরাফুলকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি আসলে কি করতে চান বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি। সেই সময় আশরাফুল বলেছেন বাংলাদেশের জার্সি গিয়ে তিনি একটা ম্যাচ খেলতে চান। সেই সুযোগটা আশরাফুল পাননি, অনেক চেষ্টা করেছেন, জার্সি গায়ে না দিলেও আশরাফুল কিন্তু বাংলাদেশ জাতীয় দলের প্র্যাকটিস কিটের জার্সিটা গায়ে দিতেই পারেন, দিতে যাচ্ছেন আয়ারল্যান্ড সিরিজ থেকে। আশরাফুলের জন্য শুভকামনা। আশরাফুল নিশ্চয়ই চাইবেন তার এই প্রত্যাবর্তনটাকে রাঙিয়ে রাখতে। এবং মোহাম্মদ সালাউদ্দিনের অধ্যায়টা সুখকর হলো না, শোনা যাচ্ছে তিনি খুব শীঘ্রই আসন্ন বিপিএলে বড় একটা দলের দায়িত্বে আসবেন কোচিংয়ের, এবং তার যেই অভিজ্ঞতার ঝুলি, সেই অভিজ্ঞতার ঝুলিগুলো তিনি নিশ্চয়ই শেয়ার করবেন সবার সাথে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সরওয়ার সেতু, ক্রিকেট 97।